ইমপ্ল্যান্টেশনের পর একজন মা, আপনি বলছিলেন যে অনেক মায়েরাও আসেন, তিনি কি মানে ব্রেস্ট ফিড করতে পারবেন? আচ্ছা আচ্ছা, সেটা নিয়ে কোনো সমস্যা হতে এটা পারে কি? বেশ একটা কমন কোশ্চেন কিন্তু এইটা অ্যাকচুয়াল ইমপ্ল্যান্ট, রাইট, এটা অ্যাকচুয়াল ইমপ্ল্যান্ট, দিস ইজ সাইজার। হ্যাঁ, এই যে সিলিকনের ইমপ্ল্যান্ট, হ্যাঁ, এটা মানে এটা এমন নয় যে আপনি এই প্রবণতা কি ক্রমশ ঊর্ধ্বগতি পাচ্ছে? এটা নিয়ে না ঠিক আলোচনা আমরা খুব কমই শুনি। ধরুন যারা ফ্ল্যাট চেস্ট, হ্যাঁ, তো তাদের মনে এই একটা প্রশ্নও থাকে যে কেন, মানে সকলকে বাদ দিয়ে আমারই দেহ সৌষ্ঠব কেন এরকম? ব্রেস্টের সাইজের সঙ্গে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের কোনো রিলেশন নেই। নমস্কার, হেলথ ইম্প্যাক্ট বাংলা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রেশমি। বেশ কিছু বছর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি ফিল্ম ছিল, আমার মনে নেই যে আপনাদের সেটা এখন রিকল করাতে পারবো কিনা, শূন্য এ বুকে। আমাদের সঙ্গে যিনি চিকিৎসক রয়েছেন উনিও একই সাথে যেহেতু বলে উঠেছেন, তাই আগে ওনাকে স্বাগত জানাবো। চিকিৎসক জয়ন্ত বায়না আমাদের সঙ্গে রয়েছেন, প্লাস্টিক সার্জন। আর কেন এই কথাটা বললাম ডক্টর, আপনি জানেন যে শূন্য এ বুকের যে গল্পটি ছিল, সেখানে এমন একটি মেয়েকে আমরা দেখেছিলাম, তিনি ফ্ল্যাট চেস্ট, এবং সে জন্য তাকে কি কি সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। মূলত সেটা সামাজিক সমস্যা, প্রেমিকের কাছে বা হয়তো ঠিক ওই ফিল্মের মতোই আমার ধারণা আমাদের আশেপাশে অনেক মেয়েরা রয়েছেন ডক্টর, যারা আপনার পেশেন্ট, যারা আপনার কাছে আসছেন, যারা কিন্তু এই যে ফ্ল্যাট চেস্ট হওয়া বা তার কাপ সাইজ ছোট বলে সে হীনমন্যতায় ভুগছে, তার সেটা পছন্দ হচ্ছে না, সে চাইছে যে আর 5 জনের মতো তিনিও ঠিক একই রকমভাবে নিজেকে দেখবেন, বা তার যিনি বন্ধু, তার আত্মীয় পরিজন সকলে তাকে ঠিক সেই রকম দেহ সৌষ্ঠবে দেখবে। তো এই বিষয়টা যত দিন যাচ্ছে জনপ্রিয়তা লাভ করছে। আমি প্রথম প্রশ্ন আপনার কাছে এটা করব যে আপনি তো দীর্ঘ বছর ধরে প্র্যাকটিস করছেন, খুব সম্প্রতি কি এই প্রবণতা খুব বেড়েছে ডক্টর? আমি বাকি সব বিষয়ে আসছি, যে ফ্ল্যাট চেস্ট হলে কি করা হয়, বা যদি কেউ ভাবেন যে আমি আপলিফট করব তখন কি করা হয়। তার আগে জিজ্ঞেস করি, এই প্রবণতা কি ক্রমশ ঊর্ধ্বগতি পাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। একটা বিশেষ অনুষ্ঠান আজকে, এই ব্যাপারটা অনেকটাই এটা নিয়ে না ঠিক আলোচনা আমরা খুব কমই শুনি। হ্যাঁ, এবং অনেক লজ্জাবোধ করেন, মিস ইনফরমেশনসও থাকে। এবং আরেকটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে যারা সার্জারি করেন তাদের সংখ্যাও বেশ কম। আপনি অন্যান্য বিষয়ের সার্জন বা সেটা অনেকে অ্যাভেলেবেল থাকে, তো কসমেটিক ব্রেস্ট সার্জারি স্পেশালি অগমেন্টেশন কলকাতাতেও অনেক কম সার্জনই করেন, আমরা বোধহয় 4-5 জনই মাত্র আছি। সেজন্য এটা নিয়ে আলোচনা স্বাভাবিকভাবে কম হয়। তো যাই হোক, সত্যি ট্রেন্ডটা বেড়েছে। আগে আমি প্র্যাকটিস শুরু করি 2016 সাল থেকে, 2016 অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেল। প্রথম দিকে যখন আমরা প্র্যাকটিস শুরু করি অ্যাজ এ প্লাস্টিক সার্জন, আমরা কিন্তু এত পেশেন্টস পেতাম না। আচ্ছা, 2016 সালে মোবাইল ততদিনে এসে গেছিল, স্মার্টফোন এসে গেছে, কিন্তু আজকে যেমন প্রত্যেকের হাতে হাতে রয়েছে তখন সেই বিষয়গুলো ছিল না। এবং ইনফরমেশন স্প্রেড করার, সেটাকে আপনি ভালো বলুন আর খারাপই বলুন, সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোন থাকার ফলে আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাই। আপনি গুগল করলেই অনেক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। ঠিকই। তো এখন মানুষের কাছে ইনফরমেশনগুলো যাচ্ছে, তারা জানতে পারছেন কলকাতাতেই এই সার্জারিটা করা হয়, সেফলি করা হয়, এবং অনেক সময় আমরা সেটা সাধ্যের মধ্যেও করতে পারি, খুব খরচাও হয় না। সেই জন্য আমি দেখেছি ট্রেন্ডটা কিন্তু বাড়ছে। আচ্ছা, ট্রেন্ডটা বাড়ছে। এবারে আমি জিজ্ঞেস করি যে এই যে আপনি বললেন যে এক হচ্ছে যে সেই চিকিৎসকদেরকে পাওয়া, 2 হচ্ছে যে এর মানে ভালো দিক, খারাপ দিক এবং খরচ, এই সবকিছু সম্পর্কে না এখনো অনেকগুলো ধোঁয়াশা রয়েছে মানুষের মনে। আমি চাইবো যে আপনি একটু এই ব্যাপারেও শিক্ষিত করুন। এটা হতেই পারে যে কেউ চাইছেন যে তিনি তার কাপ সাইজ বৃদ্ধি করবেন, তো সেক্ষেত্রে ধরুন আপনার কাছে যখন কোনো একজন পেশেন্ট আসে, তার প্রথম প্রশ্নগুলো কি হয় আপনার কাছে, তারা কি জানতে চান এক্স্যাক্টলি? প্রথম একটা প্রশ্ন থাকে, স্যার কোন সাইজের আমার এটা হবে, আপনি কতটা বড় করতে পারবেন। কিছু কিছু পেশেন্ট আসেন, 50% পেশেন্ট আসেন, তারা এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ওই পেশেন্ট তিনি কোন প্রফেশনে আছেন। তো আমরা 3টে ক্যাটাগরিতে মোটামুটি দেখেছি তাদেরকে ডিভাইড করা যায়। কিছু পেশেন্ট আসেন তারা গৃহবধূ। আচ্ছা, হ্যাঁ, গৃহবধূ, তাদের কোনো সেভাবে তারা বলছেন স্যার আমার ব্রেস্টের সাইজটা ছোট আছে, তো আমার একটুখানি শাড়ি টাড়ি পরলে পরে, বা একটু ধরুন কোথাও বেড়াতে গেছি টি শার্ট পরবো, আমাকে ঠিক একটু ভাল লাগে না। আর একটা হচ্ছে আমাকে পরতে হলে আমাকে প্যাডেড ব্রা পরতে হয়। অনেক সময়তেই প্যাডেড ব্রা থেকে র্যাশ হয়ে যায়, ফ্রিকশনে অসুবিধে হয়। প্লাস যখন প্রাইভেট মুহূর্তে যাচ্ছেন উনি, তখন তো প্যাডেড ব্রা থাকছে না, তো ওটা একটা হীনমন্যতার ব্যাপারটা কাজ করে। তারা একটা স্বাভাবিক সাইজ চান। যেমন ধরুন
আমার পায়ের জুতোর তো একটা সাইজ আছে, আমি যখন 18 বছর হয়ে গেছে আমার পা ওর থেকে বৃদ্ধি পায়নি। তেমনি প্রত্যেকটা মানুষের চেস্ট সার্কামফারেন্সের সঙ্গে একজন মহিলা তার ব্রেস্টের সাইজ মোটামুটি কেমন হবে তার একটা হিসেব আমাদের কাছে আছে। ওকে, তো দেখেছি যারা গৃহবধূ তারা চান ওই সাইজটাই নিতে, তারা খুব বড় চান না। আচ্ছা, মানে এখানে একটা মাঝখানে একটা ছোট প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে ধরুন যারা ফ্ল্যাট চেস্ট, তো তাদের মনে এই একটা প্রশ্নও থাকে যে কেন, মানে সকলকে বাদ দিয়ে আমারই দেহ সৌষ্ঠব কেন এরকম, কেন আমি ফ্ল্যাট চেস্ট, এই একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে ঘোরে অনেক সময়তেই থাকে। হ্যাঁ, মানে এটার কি একটা যোগ্য জবাব দেওয়াটা আচ্ছা, খুব যেটা দরকার। দিয়ে আপনি তাহলে শুরু করলেন শূন্য বুকে এই ফিল্মটা দিয়ে, সেটা হচ্ছে যে দেখুন ব্রেস্ট যেটা আছে এটা হচ্ছে আমরা যদি বায়োলজিক্যালি দেখি, ব্রেস্ট হচ্ছে একটা অর্গান, যে অর্গানটা অ্যাক্টিভেটেড হবে আফটার, বিশেষ করে সে তার কাজ করবে মিল্ক সিক্রিশনটাই মেইন কাজ। একটা বাচ্চা যখন আসছে পৃথিবীতে, আমাদের মানুষের বা স্তন্যপায়ী প্রাণী আমরা যাদেরকে বলি, তারা প্রায় 4 থেকে 5 মাস বাইরের খাবার খেতে পারে না। তখন তাকে নারিশমেন্ট দেওয়ার জন্য দিস ইজ আ ওয়ে, ভগবান সেটা বা প্রকৃতি যাই বলুন সেটা আমাদেরকে বানিয়েছে। এবং এটা দেখা গেছে, এটা আমাকে স্বীকার করতেই হবে, সেটা হচ্ছে ব্রেস্টের সাইজ যাই হোক না কেন, একজন মহিলা কিন্তু একটা বাচ্চার জন্য নারিশ করার জন্য যেটুকু ব্রেস্ট মিল্ক প্রডিউস করা প্রয়োজন সেটা অবশ্যই করতে পারেন। আপনি বলবেন অনেকেই তো ব্রেস্ট মিল্ক হয় না, সেটা কেন হয় না অন্য কোনো একদিন এপিসোডে পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে আমরা আলোচনা করব। কিন্তু ব্রেস্টের সাইজের সঙ্গে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের কোনো রিলেশন নেই। যত ছোটই ব্রেস্ট হোক না কেন, ডিউরিং প্রেগনেন্সি তার গ্ল্যান্ডুলার টিস্যু বাড়বে এবং সেই মহিলা যখন নারিশমেন্ট করবেন তখন কিন্তু ব্রেস্ট মিল্ক দিতে পারবেন। সুতরাং সাইজের যে বিষয়টা আমি যেটা বললাম যে আপনার বডির সঙ্গে একটা, এটা হচ্ছে নর্মাল ব্যাপার, কিন্তু মানে ব্রেস্টের সাইজ ছোট হওয়া বড় হওয়ার একটা ফ্যামিলি টেন্ডেন্সি থাকতে পারে। অনেকেই বলেন কি স্যার আমার মাসিমণি বা আমার মা তাদের ব্রেস্ট সাইজেও ছোট ছিল, আবার অনেকেই আসেন তারা বলেন কি তাদের ফ্যামিলিগতভাবে ব্রেস্টের সাইজ বড়। সুতরাং সাইজ বড় বা ছোট এটা আমাদের একটা সৌন্দর্য বিষয়ক চেতনা, এটা কিন্তু মানে আপনি বায়োলজিক্যালি যদি দেখেন ব্রেস্টের সাইজের কোনো বিষয় নেই। আপনি ধরুন কারোর কেউ একটু হাইটে লম্বা, কেউ একটু হাইটে ছোট, কেউ রোগা, কেউ একটু মোটা, কারোর নাক একটু বসা, কারো একটু, এতে তো বায়োলজিক্যালি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি প্রশ্নটা এইজন্যই আপনাকে করেছিলাম, সাইজটাও কিন্তু এটা আমাদের একটা ধারণা, এই ধারণাটা সেটা ভেঙে যাওয়াটা খুব দরকার, সেই জন্য এই প্রশ্নটা ছিল ডাক্তারবাবুর কাছে। এবার আমি জিজ্ঞেস করি যে ধরুন একজন যিনি অপারেশনে এলেন এবং তিনি কিছু বিষয় থাকে যেটা আপনারাও হয়তো তাকে বলে দেবেন বা বলে দেন, সেটা হচ্ছে যে এক আপনি যেটা বললেন যে প্রথমে এসে তিনি কোন সাইজের কাপ চাইছেন সেটা তারা বলছেন। এটা জাস্ট এক দুটো পয়েন্ট আমার বাকি থেকে গেছিল বলে দিই। সেটা হচ্ছে একটা গ্রুপ গৃহবধূ আসেন, আর একটা গ্রুপ আসেন তারা মেনলি প্রফেশনালি তাদের ব্রেস্টের সাইজটা একটু বড় লাগে। ধরুন একজন যিনি অভিনয় করছেন মঞ্চে বা সিনেমাতে বা মডেলিং করছেন, তাদের যেহেতু তাদের প্রফেশনের কারণে বিভিন্ন রকমের ড্রেস তাদের পরতে হয়, তারা কিন্তু এসে দেখেছি তারা একটা চায়। থার্ড আর একটা গ্রুপ আমি বলবো, সেটাও আমাদের কাছে যথেষ্ট পরিমাণ পেশেন্ট আসেন, তারা ট্রান্স পেশেন্ট, যারা ধরুন পুরুষ থেকে মহিলা হতে চাইছেন, তো তারাও আসেন। এবার তারা যখন একটা পেশেন্ট, আমরা তাদেরকে মেজারমেন্ট করি। আপনি যেমন জামা কাটাতে গেলে আগেকার দিনে, এখন তো সব রেডিমেড পাওয়া যায়, একটা মেজারমেন্ট নেওয়া হতো, চেস্ট কত, হাত কত, চেস্ট অ্যাবডোমেন এইগুলো নেওয়া হতো। তেমনি আমরা মেজারমেন্ট করে তাকে এই যে সাইজারটা দেখছেন, একটা ফ্রি ব্রা আমাদের সঙ্গে থাকে, ফ্রি ব্রাটা পরিয়ে দিয়ে আমরা ব্রার ভেতরে তার ব্রেস্টের উপরে এটাকে জাস্ট রেখে দিই, দিয়ে তারপরে বোঝানোর জন্য যে উনি যেটা চাইছেন এটাই, ধরুন এটা যেমন 300 লেখা আছে, তো একটা দিকে ধরুন 300 দিলাম, এরকম ফ্রি সাইজ আমাদের কাছে সাইজের থাকে, আর একটা দিকে আমি 350 দিলাম। এবার ওনাকে একটা টি শার্ট পরিয়ে বললাম, এবার ম্যাডাম আপনি ফটো দেখুন বা আপনি একটা সেলফি নিন বা আপনি আয়নাতে দেখুন কোন দিকটা আপনার ঠিকঠাক লাগছে। তো এটা হচ্ছে সেই সাইজটাকে পেশেন্ট যেরকম সাইজ চাইছেন, তো ইউজুয়ালি কেউ 300 চাইতে পারেন কি স্যার 300টা আমার ঠিক লাগছে, 350টা একটু বড় লাগছে। অনেকে বললেন স্যার 300টা ছোট লাগছে, 350টা আমার পারফেক্ট মনে হচ্ছে। উনি সিলেক্ট করে নিচ্ছেন কোন সাইজটা আমরা ইউজ করি। রাইট। এবারে ইনফ্যাক্ট আপনি আজকে মানে আমাদেরকে শিক্ষিত করার জন্য ধন্যবাদ। যেটা একটু দেখে নিন, আমি চাইবো দর্শকরা দেখুন। এটা অ্যাকচুয়াল ইমপ্লান্ট, রাইট, এটা অ্যাকচুয়াল ইমপ্লান্ট, দিস ইজ সাইজার। হ্যাঁ, এটা ইমপ্লান্টটা, এটা গোল থাকে, গোল বলতে অর্ধচন্দ্রাকার আর কি। তো এটাকে আমরা আমাদের সিলিকন ব্যাগ যদি আমরা বলি, যেটা ইমপ্লান্টেড হয় বলতে এটা পুরো জিনিসটাই সিলিকন। যেমন ধরুন আমরা গরুর দুধ খাই, তো সেটা জাল দেওয়ার পর একটা সর পড়ে যায়, তো এই সিলিকনের যে মলিকুলস গুলো রয়েছে
সেগুলোর মধ্যে বন্ড কেমন আছে, কেমিক্যাল বন্ড আর কি, সেটার উপরে আচ্ছা। ডিপেন্ড করে। ওপরের শেলটাও সিলিকন, আচ্ছা, ভেতরের জেলটাও সিলিকন। সেটাও সিলিকন। হ্যাঁ, তো এই তো একটা সিলিকনের ব্যাগের মধ্যে লিকুইড সিলিকন দেওয়া রয়েছে। কারেক্ট। তো যাই হোক, এটা বায়োলজিক্যালি তৈরি হয়ে আসে, এটা মেডিকেল গ্রেডেড সিলিকন। এবং এখানেও একটু জিজ্ঞেস করে নিই, হ্যাঁ। মানে এই যে ধরুন এখন তো সবাই হয়তো আপনার মতো যারা রয়েছেন তাদের বাইরেও আরো অনেকে হয়তো আছেন, মানে আমি বলছি প্রত্যন্ত অঞ্চলেও অনেক চিকিৎসকরা হয়তো রয়েছেন। তো এই যে সঠিক যে আপনি সিলিকন ব্যাগটা দেখালেন, তার যে কোয়ালিটি ইত্যাদি, এইগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আফটারঅল এটা কিন্তু একটা ফরেন একটা প্রপার্টি যেটা একটা বডি, যাচ্ছে সেটা আপনার বডির ভেতরে আপনার থাকবে, শরীরের সুতরাং ভেতরে। এটা কোয়ালিটি ডেফিনেটলি ভালো হওয়া দরকার। তবে সেটার জন্য একটু সচেতন করুন হ্যাঁ, সকলকে। সচেতন তো ডেফিনেটলি করব। সেটার বিষয় হচ্ছে এই যে সিলিকনস গুলো আসে, যেমন ধরুন আমরা মোবাইল ইউজ করছি, বিভিন্ন কোম্পানির মোবাইল রয়েছে, তো আমি ব্র্যান্ডগুলোর নাম বলছি না, এক এক ব্র্যান্ডের দাম হয়। এবারে ডিপেন্ড করে এই মেটেরিয়ালগুলো প্রত্যেকটাই মেডিকেল গ্রেডেড সিলিকন। এদেরকে আমাদের যেটা হেলথ সিস্টেমে, যেটা ড্রাগ বা ওষুধের যে আমাদের রেগুলেটরি সিস্টেমগুলো আছে, তাদের থেকে মানে রেগুলেটেড হয়ে আচ্ছা, সিল লেগে ওকে হয়ে তারপরেই আসে। এটা একজন সাধারণ মানুষ কি করে বুঝবেন, কিভাবে এই সেটা? যে সিলিকনের ইমপ্লান্ট, হ্যাঁ, এটা মানে এটা এমন নয় যে আপনি কোথাও একটা লোকাল এটা তো কারখানায় ওইভাবে তৈরি না, হলো accessible তো না, নয়। এগুলো হ্যাঁ। বেসিক্যালি এগুলো আমাদের বিদেশ থেকেই আসে। আচ্ছা। ইন্ডিয়াতে এখনো আমাদের এই আচ্ছা। ইমপ্লান্ট গুলো তৈরি হওয়া শুরু হয়নি। ওকে। তো আমরা 3টে ক্যাটাগরিতে সত্যি কথা বলতে ভাগ করি। কিছু ইমপ্লান্ট আছে যেটা আমেরিকা থেকে আসে, ওকে। হ্যাঁ, সেটাকে আমরা আমেরিকান ইমপ্লান্ট বলি। আমি মানে নাম বলছি না, কারণ সেটা বোধহয় কোন একটা কোম্পানির প্রমোশন একেবারে, হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় তৈরি ঠিক, হচ্ছে, বিভিন্ন হ্যাঁ, দেশে আমেরিকান তৈরি ইমপ্লান্টটা হচ্ছে। সেটাকে আপনি পেশেন্টরা বেস্ট বলে ভাবেন, কারণ সেটার দাম সব থেকে বেশি। আচ্ছা। এবং আমাদের একটা গড় ধারণা আছে দাম বেশি হলেই বোধহয় সব থেকে ভালো হবে। হ্যাঁ, আর কিছু ইমপ্লান্ট আসে স্পেন থেকে, স্পেন বলতে আপনার ইউরোপিয়ান ইমপ্লান্ট, ইউরোপিয়ান বেলজিয়াম এবং জার্মানি থেকে আসে। ওকে। আগে ফ্রান্স থেকে একটা ইমপ্লান্ট আসতো, রিসেন্টলি সেই ইমপ্লান্টটা বিভিন্ন কারণে আসা বন্ধ হয়ে গেছে। আর কিছু গ্রুপের ইমপ্লান্ট আসে, সেটা হচ্ছে চায়না থেকে আসে। ওকে। এবারে দেখুন, যে কোনো জিনিস আপনি একটা হাই গ্রেডেড মোবাইলও দেখবেন, সেখানে পেছনে কোম্পানিটা হয়তো আমেরিকান, কিন্তু অ্যাসেম্বলড ইন চায়না। হ্যাঁ, তো ওটা এবারে চায়না বলে জিনিসটা খারাপ সেটা ভেবে নেওয়ার ব্যাপার দরকার নেই, কারণ অনেকেই আসেন, দেখুন একটা কস্টেরও তো ব্যাপার থাকে, খরচার একটা বিষয় থাকে। অনেকেই যারা মানে আপলিফট করতে চান, হ্যাঁ, লিফটিংও হয়। ঠিক। আমি একটু সেটা সম্পর্কেও একবার দ্রুত জেনে নিই যে লিফটিং নিয়ে একটু বলে দিই তাহলে। লিফটিং একটু আমরা একটু আলোচনা করি। অফকোর্স হয়তো লিফটিং নিয়ে আরেকদিন আরেকটা এপিসোড হতে পারে আমাদের, কিন্তু লিফট নিয়ে যেটা হয়, কিছু পেশেন্ট আসেন, দেখুন বয়সের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা বডি টিস্যু কিন্তু লুজ হয়ে আসে। বিশেষ করে আমরা দেখেছি যাদের ব্রেস্ট ফিডিং করিয়েছেন যে মহিলারা, বা ধরুন 2-3টে বাচ্চা হয়েছে, ব্রেস্ট ফিডিং অবশ্যই করানো উচিত। হ্যাঁ, তো তাদের ব্রেস্টটা একটু বেশি লুজ হয়। বা অনেক সময় ব্রেস্ট ফিডিং করিয়েছেন তখন অবধি হয়তো ঠিক ছিল, কিন্তু 40+ এখন বয়স হয়ে গেছে, ব্রেস্টের সাইজটা একটু কমেছে, প্লাস নিচের দিকে একটুখানি লুজ হয়ে স্যাগ করে গেছে একেবারে। তো সেটাকে আপনি যদি 20s এর কোঠায় মতো নিয়ে আসতে চান, আচ্ছা, তখন যে সার্জারি, সেটাকে আমরা ব্রেস্ট লিফট বলি। ওকে। তো অনেক পেশেন্ট আছেন যারা বলেন, স্যার কাপ সাইজটা একই রাখুন, শুধু আমার লিফটিংটা দরকার। তাদের ক্ষেত্রে ম্যাস্টোপেক্সি বলে একটা সার্জারি হয়, সেটা আমরা করি। আর কিছু পেশেন্ট বলছেন, স্যার একটু লিফটও করবেন, সেই সঙ্গে ভলিউমটা একটুখানি বাড়াতে চাই। আচ্ছা, তখন আমরা লিফট উইথ অগমেন্টেশন, হ্যাঁ, লিফট উইথ অগমেন্টেশন, এটা একটা জয়েন্ট প্রসিজিয়ার্স, একসঙ্গে দুটো সার্জারি করা হয়, ওকে, যেখানে লিফটও করা হলো, বাড়ানো হলো। এবার একটু মানে যিনি আসছেন আপনার কাছে, যিনি পেশেন্ট বা যে মানুষটি ভাবছেন যে তার একটা নির্দিষ্ট দেহ সৌষ্ঠব তার প্রয়োজন, শারীরিক ব্যাপারটা এবারে আসে। ধরুন যার অপারেশন হলো, কখনো কি কোনো সাইড এফেক্টস আসতে পারে? 1, 2 যে টেস্টগুলো করা জরুরি, হ্যাঁ, সেগুলো কোনগুলো? এবং 3, ধরুন অপারেশনের পর মানে তারপরেও কি এমন কিছু থাকে যেটা তাকে মেনটেন করতে হবে? আচ্ছা, ঠিক। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রথম হচ্ছে যে পেশেন্ট সিলেকশন করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদেরকে দেখতে হবে যে কাকে করা যাবে এবং যাবে না। ইউজুয়ালি ব্রেস্ট অগমেন্ট করতে যারা আসেন, তারা 40-এর নিচেই হন বয়স। তো স্বাভাবিকভাবেই আমাদের শারীরিক যে সমস্যাগুলো, ব্লাড প্রেশার বলুন, সুগার বলুন, থাইরয়েড বলুন, ইউজুয়ালি 40s এর পরেই আসে। একটা জিনিস আমরা দেখে নিই, উনি স্মোকিং করেন কিনা, কারণ স্মোকিং আজকাল অনেকেই স্মোকিং করছেন, এবং যদি হেভি স্মোকিং করেন তাহলে হিলিং এ একটু অসুবিধে হয়। আচ্ছা, বা যেহেতু আমরা ব্রেস্ট অগমেন্ট করব, চামড়াতে আমাদের একটু টেনে যে স্টিচিং করতে হয়, তো সেই জায়গাটা প্রপার হিলিংটার জন্য আমাদের একটুখানি দেখতে হয় পেশেন্টের কোনো অসুখ রয়েছে কিনা, যেরকম একটা বললাম স্মোকিং, ডায়াবেটিস রয়েছে কিনা, থাইরয়েড রয়েছে কিনা। আচ্ছা, সাধারণত যেহেতু 40-এর নিচে আসেন, পেশেন্টদের এই অসুবিধাগুলো থাকে না। আর থাকে তারপরেও যদি থাকে, যেমন আমি মনে করতে পারি বছর 1.5 আগে
সোদপুরের দিক থেকে একটা মেয়ে এসেছিলেন, তার টাইপ 1 ডায়াবেটিস আছে। আচ্ছা ইউজুয়ালি আমাদের চারিদিকে আমরা যেটা দেখি সেটাকে টাইপ 2 বলে। টাইপ 1 হচ্ছে যার বডিতে ইনসুলিন তৈরি কম হচ্ছে। হ্যাঁ, তো উনি হাই সুগার ছিল, উনি এলেন, তো ওনার সঙ্গে আমি কথা বললাম, আমি বললাম যে আপনার সুগারটাকে অবশ্যই সার্টেন লেভেলে নিয়ন্ত্রণে নিচে আনতে আনতে হবে, হবে, হ্যাঁ। আপনি এন্ডোক্রিনোলজিস্টকে দেখাবেন, সব ঠিকঠাক থাকলে আপনি যতটা সাইজ চাইছেন তার থেকে একটু সাইজে ছোট করব, যাতে আমার স্টিচ লাইনে টেনশনটা না থাকে, আচ্ছা যাতে আমি চাইবো না কোনো রকম ইনফেকশন সেখানে হতে। তো তাকে খুব সুন্দরভাবে করা গেছিল। আর কিছু কিছু টেস্ট আমরা করতে হয়, যেমন এটা তো একটা সার্জিক্যাল প্রসিজিয়ার্স হবে, তো আমাদের গভর্নমেন্টের নিয়মই রয়েছে যখনই কোনো পেশেন্ট আন্ডার নাইফ যাবেন তাকে সার্টেন টেস্ট করতে হয়, যেমন আপনার হিমোগ্লোবিন কত রয়েছে, আচ্ছা সেই পেশেন্টের সুগার কেমন রয়েছে, কিডনি ফাংশন কেমন, ক্রিয়েটিনিন আমরা দেখে নিই, প্লাস তার বিটি এবং সিটি, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম বলে একটা আচ্ছা, টার্ম হয়, যে আচ্ছা। তার কোথাও কেটে গেলে রক্তপাত সহজে বন্ধ হচ্ছে না, সেরকম আচ্ছা। কোনো ব্যাপার রয়েছে কিনা। আচ্ছা প্লাস হচ্ছে একটা এক্সরে চেস্ট, ওনার চেস্টের লাংস দুটো ঠিক আছে কিনা, আর একটা ইসিজি, সেটা দেখে নিতে জাস্ট কার্ডিয়াক কোনো প্রবলেমস রয়েছে কিনা। ওকে এই টেস্টগুলো মাস্ট। সেই সঙ্গে একটা আমরা সেরোলজি টেস্ট বলি, যেটা রক্তের মাধ্যমে যে ইনফেকশনগুলো ছড়াতে পারে, যেমন এইচআইভি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, এই টেস্টগুলো আচ্ছা। হচ্ছে আমাদের প্রত্যেকটা পেশেন্টকে করা বাধ্যতামূলক, আচ্ছা তিনি যে বয়সেই হন না কেন। এগুলো করে নেওয়ার পরে আমরা বুঝে যাই পেশেন্টের Eligible কোনো কিনা। এলিজিবল কিনা। ওকে প্লাস হচ্ছে ওনাকে মেপে দেখে নেওয়া, উনি যে সাইজটা চাইছেন সেটা ওনার বডির সঙ্গে ফিট হবে, সম্ভব কিনা বা ফিট কিনা, সেগুলো দেখে নেওয়ার পরে পেশেন্টের সার্জারি ডেট ফিক্স করা হয়। এটা একটা ডে কেয়ার সার্জারি, আপনি সকালবেলায় পেশেন্ট এসে ভর্তি হয়ে যান, ধরুন 9টায় ভর্তি হয়ে গেলে আমরা 11টায় সার্জারি শুরু করলে 2 ঘন্টা লাগে কমপ্লিট করতে ম্যাক্সিমাম। একটা দুটোর মধ্যে সার্জারি শেষ হয়ে গেল, সন্ধ্যে 6টার দিকে আমরা পেশেন্টকে ছুটি করে দিই, আচ্ছা। তিনি খুব ইজিলি বাড়ি চলে যেতে পারেন। আর পোস্ট অপারেটিভ কেয়ার, পোস্ট অপারেটিভ কিছু কেয়ার খুব মারাত্মক কিছু থাকে না। আচ্ছা। পেশেন্ট ধরুন ওয়ার্কিং লেডিস যারা আসেন তাদের আমরা 5 দিন রেস্ট নিতে বলি, হোম রেস্ট। এমন না যে বাড়িতে গিয়ে শুয়ে থাকতে হবে, সেরকম না, বাড়ির ছোটখাটো কাজ, হ্যাঁ বাড়িতে থাকবেন, যাতে কি বাড়ির বাইরে বেরোলে কোনো রকম চাপ বা প্রেশার এগুলো যাতে না আসে। আর একটা থাকে, আমরা একটা পেশেন্টকে স্পোর্টস ব্রা দিয়ে দিই, আচ্ছা সেটা ব্রেস্টটাকে সুন্দর চেপে রাখে এবং হোল্ড করে রাখে। ওকে ওকে এটা 5 দিন পরের থেকে পেশেন্ট যে কোনো কাজে বেরোতে পারছেন, কোনো অসুবিধা হয়নি। আর ওষুধটা 5 দিন মতো আমরা দিয়ে দিই। কোনো পেশেন্টের যদি বলছেন স্যার হালকা ব্যথা এখন একটু আছে, তলে থাকে আর 5 দিনের জন্য। একটা দুটো রেস্ট্রিকশনস থাকে, আজকাল অনেকেই খুব জিম করেন, তো তাদেরকে আমরা বলি আপার বডির যে জিমগুলো, যেখানে চেস্ট মাসল এবং আপনার হাত কাজ করবে, সেগুলো 3 সপ্তাহ মতো করা যাবে না। আচ্ছা। আর একটা ইনস্ট্রাকশন থাকে, অনেকেরই আমাদের অভ্যেস রয়েছে খাটের উপরে বা বেডের উপরে শুয়ে শুয়ে পড়া, তো বুকের উপরে প্রেসার দিয়ে পড়া যে ব্যাপারটা, সেই জিনিসটা নিজেকে বিরত রাখা অ্যাটলিস্ট ফর 2 মান্থ, যেখানে সরাসরি ইমপ্লান্টের উপরে আপনার পুরো বডির প্রেসারটা আসছে। তো ওটা 2 মাস মতো না করলে পরেই জিনিসটা ভালো হয়। এই বিষয় নিয়ে ডক্টর আরো কয়েকটা ধারণা আছে, যেমন এক হচ্ছে যে ধরুন এই ইমপ্লান্টেশনের পর একজন মা, আপনি বলছিলেন যে অনেক মায়েরাও আসেন, তিনি কি মানে ব্রেস্ট ফিড করতে পারবেন? আচ্ছা আচ্ছা, সেটা নিয়ে কোনো সমস্যা হতে পারে কি? এটা বেশ একটা কমন কোশ্চেন কিন্তু, কারণ ব্রেস্ট অগমেন্টেশন করব, ব্রেস্টের মধ্যে কোনো ক্ষতি হয়ে যাবে কিনা, বিশেষ করে ব্রেস্ট ফিডিং করাতে পারবো কিনা, এটা যাদের বিয়ে হয়নি তারা খুব জিজ্ঞেস করেন। তো তাদেরকে আমাদের দুটো জিনিসই আমরা বলি, সেটা হচ্ছে এই যে ব্রেস্ট অগমেন্টেশন প্রসিজিয়ার্স, দিস ইজ এ ভেরি সেফ প্রসিজিয়ার্স, এবং আমি এটাকেই যদি আমরা ধরি ব্রেস্ট, এটা নর্মাল ব্রেস্টের পেছনে আমাদের মাসলস থাকে, চেস্ট ওয়াল থাকে, তো আমরা ব্রেস্টের ভেতরে ইমপ্লান্টটাকে করছি না। সো উই আর নট হার্মিং দ্য ব্রেস্ট টিস্যু, আমরা ব্রেস্টের পেছনে রাখি। যেমন ধরুন আপনার বালিশটা ছোট মনে হচ্ছে, বালিশের তলা আর একটা বালিশ দিয়ে দিলাম, তো এটা অনেকটা সেই রকমই এক্স্যাক্টলি তাই, এটা ব্রেস্টের পেছনে থাকবে, পেছনে থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন ব্রেস্টের কোনো ক্ষতি কিন্তু এটা করবে না। ব্রেস্টের নিচে ছোট্ট একটা কাট করে আমরা এটাকে ভেতরে ইমপ্লান্ট করি। সুতরাং ব্রেস্ট ফিডিং নিয়ে কোনো অসুবিধা নেই। এবারে মা হওয়াটা তো শুধু মা হওয়ার সঙ্গে তো ব্রেস্টের সেভাবে রিলেশন নেই, ওনার ইন্টারনাল জেনিটালিয়া ঠিক রয়েছে কিনা, ওভাম ঠিকঠাক বেরোচ্ছে কিনা, স্পাম ঠিকঠাক রয়েছে কিনা, সেগুলোর উপর ডিপেন্ড করে। তো ব্রেস্ট ফিডিং নিয়ে কোনো অসুবিধা কিন্তু নেই, নির্দ্বিধায় ব্রেস্ট মিল্ক হবে, কোনো অসুবিধা নেই। এবং আরেকটা চিন্তা বা একটা ভয় অনেকের মনে থাকে যে যেহেতু এটা একটা সিলিকন ব্যাগ, অনেকেই মনে করেন যে এটা ট্যাম্পার্ড হতে পারে, এটা হয়তো কোনো কারণে ভেতরে এটা যদি ইনফেকশন ক্রিয়েট করে বা ফেটে গেল কিনা, এই ভয়গুলোও থাকে। মানে এটা আপনি কি বলবেন, কি মানে
কিভাবে হ্যাঁ, আশ্বস্ত এছাড়াও করবেন? অনেকে জিজ্ঞেস করেন স্যার এরোপ্লেনে উঠলে ফেটে যাবে কিনা, বাস্ট করবে কিনা, এটা কিন্তু হ্যাঁ। তো ঠিকই, এটা আপনারা অনেক প্রশ্নের সম্মুখীন নিশ্চয়ই তো হন। এটা দেখুন, এটা তো ইমপ্লান্ট। আমি হ্যাঁ। এটাকে ধরুন এটাকে যদি টুইস্টও করি, হুম, হ্যাঁ, হুম, এটাকে হুম, ধরুন টুইস্ট করছি, হুম, টুইস্ট করে দিলাম পুরোপুরি। হুম, তারপরেও ছেড়ে দিলে দেখুন এ কিন্তু তার শেপ মেইনটেইন করছে। তো এটা রাইট, সেভাবেই বানানো। ওকে, একটা নরমাল প্রেশারে বা চাপে আপনি হুম, ট্রেনে উঠলেন, বাসে উঠলেন, এটা কোনো অসুবিধাই হয় না। হুম, এটা ফেটে যাওয়ার প্রশ্নই ওঠে না। তবে অনেক দিন ব্রেস্ট ইমপ্লান্ট যখন বডির মধ্যে থাকে, হুম, তখন ব্রেস্ট ইমপ্লান্টের চারিদিকে একটা পর্দা মতো তৈরি হয়। আচ্ছা, সেটা হতে মিনিমাম 8 থেকে 10 বছর সময় লাগে। আচ্ছা, সেরকম কোনো পর্দা যদি হয়, সেটা ব্রেস্টটা তখন একটু শক্ত লাগে। আচ্ছা, ১ম দিকে তো একদম যেটা একদম আপনি ফিল করে দেখতে পারেন, একদম হুম, পারফেক্ট ব্রেস্টের মতো এটা ফিল থাকে। ওকে। সেটা হলে তখন আমরা সেটাকে আবার ক্যাপসুল চিকিৎসকের বলি। পরামর্শ হ্যাঁ, নেওয়া। তো সেই ক্যাপসুলগুলো, যেটা ক্যাপসুল ফর্মেশন হলো, আমরা 8 থেকে 10 বছর পরে ক্যাপসুলটাকে অনেক সময় রিমুভ করে দিই। ওকে। অর্থাৎ এছাড়া মেজর কোনো অসুবিধে কিন্তু ব্রেস্ট অর্গান থেকে দিস ইজ আ ভেরি সেফ সার্জারি। আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে যেহেতু কথা কম হয়, হুম, হুম। এরকমই একটা প্ল্যাটফর্মে এই ধরনের কথা হওয়াটা খুব জরুরি ছিল। আপনারা যারা জানতে চাইছিলেন, আজকে ডক্টর খুব সুন্দরভাবে আমাদেরকে পুরো বিষয়টা বোঝালেন এবং কি, কি প্রসেস হয়, কি, কি প্রসিডিওর হয় সেগুলো আমরা জানলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, এবং নিঃসন্দেহে আরো কিছু জানার থাকতেই পারে। সেগুলো আমাদেরকে লিখে পাঠাবেন। আমরা নিশ্চয়ই আবার এরকম একটা এপিসোডে আরো প্রশ্ন নিয়ে ডক্টরকে আমাদের সঙ্গে পাবো। আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করলাম। আর যেমনটা প্রত্যেকবার বলি, প্রত্যেকটা এপিসোডের পরপরই আপনাদের মনে আর কিছু থাকলে সবসময় সেটা আমাদের লিখবেন। আর নিজের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলকে এই চ্যানেলের কথা বলবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ সচেতনতা বৃদ্ধির খুব প্রয়োজন। ধন্যবাদ।